শুধুমাত্র নির্বাচন করলেই বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এইটা যারা বিশ্বাস করে আমি তাদের সঙ্গে একমত নই, তীব্র দ্বিমত। এবং আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে কোন জি। রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতায় যারা গিয়েছে তিনটি বড় দল, তাদের কারো সংস্কার করার কোনো মানসিকতা আমরা অতীতেও দেখিনি, বর্তমানও আছে কিনা আমরা জানি। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমি এখন পর্যন্ত ক্ষমতা টিকে থাকার প্রবণতা লক্ষ্য করছি না। ভবিষ্যতে যদি আচ্ছা। আসে আমরা তার প্রতিবাদ করব। আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম থেকেই নির্বাচন, নির্বাচন কবে হবে, তাড়াতাড়ি নির্বাচন, দেরিতে নির্বাচন, আবার নির্বাচনকে জাদুঘরে পাঠানো, নির্বাচনকে হিমঘরে পাঠিয়ে দেওয়া, নির্বাচনের নামে আপনার মকারি, এবং সর্বশেষ পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তো 14, 18, 24-এর নির্বাচনকে কি করেছে আমরা সেই পুরাতন কাহিনী দ্বিরুক্তি করার প্রয়োজন নেই, আমাদের দর্শকরা সবাই অবগত। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন যেন নিজেরাই, আমি বলবো রাজনৈতিক দলগুলো, আমাদের বিভিন্ন বুদ্ধিজীবীরা, শ্রেণী পেশার মানুষ, একটা অস্থিরতা আমাদের সবসময় কাজ করে। সেটা হচ্ছে আহ, ধরেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় 86 এবং 88 নির্বাচন হলো। 86 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম গেল, বিএনপি সহ 5 দলরা গেল না। 88-তে কেউই গেল না। কিন্তু 88-তে একজন খুবই সম্মানিত মানুষ, আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে যার অবদান অনস্বীকার্য, কিন্তু সেই আসম আব্দুর রব ভাইয়ের জীবনের একটা আমি বলবো স্পট রয়ে গেল। 88-তে উনি নির্বাচন করলেন কপ নাম দিয়ে, কম্বাইন্ড অপোজিশন পার্টি। এবং ওই প্রথম, আমি যদি ভুল না করি, বাংলাদেশে চালু হলো একটা টার্ম গৃহপালিত বিরোধী দলীয় নেতা, এবং যেটা জাতীয় পার্টি আওয়ামী লীগের সময় 14, 18, 24-এ গৃহপালিত কি বলা যায়, রান্নাঘর পালিত আর কি। তো সুতরাং আমি এই জন্যই কথাগুলো বলছি যে নির্বাচন না করলেও যেরকম সমস্যা, স্বাভাবিকভাবেই জনপ্রতিনিধিরা এই ক্ষমতা, দেশ চালাবে, রাষ্ট্রের সেবা করবে, জনগণের ক্ষমতার ট্রাস্ট হিসাবে কাজ করবে। কিন্তু নির্বাচন না হলেই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু ষড়যন্ত্র হবে। এখন পর্যন্ত যারা জাতীয় নেতৃবৃন্দ নানা মন্তব্য করছে, নিশ্চয়ই তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের ব্যাপারে, তাদের মতের প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং দানবীয় শাসনের চেয়ে আর কি খারাপ শাসন আছে? আপনার একটা তো বিষয় আমাদের নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক দলগুলোকে খুব শ্রদ্ধার সঙ্গে মনে রাখতে হবে, যে স্বাধীন বাংলাদেশে এই প্রথম কোনো গণঅভ্যুত্থান হলো, সরকার পালিয়ে গেল, কোনো ব্যানারের নেতৃত্বে নয়, ব্যানারের সব লোকরাই ছিল। এইটা যদি আমরা হৃদয়ে ধারণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা সাংঘাতিক, মানে ভুলের চোরাবালিতে হারিয়ে যাব। কোনো ব্যানারে এবার হাসিনার পতন হয়নি, সব ব্যানারের লোক ছিল, একমাত্র আওয়ামী দুর্বৃত্ত 14 দল এবং জাতীয় পার্টি বাদে। এবারই আন্দোলনে প্রথম শাহবাগের একটা অংশ এবং পুরা শাপলা চত্বর এক হয়ে গেল, যে কারণে আপনি দেখবেন মাদ্রাসার আমার ছেলে, আমার ছোট ভাই, প্রাইভেট ইউনিভার্সিটি জিন্স টপস পরা একটা মেয়ে ছবি আঁকছে, সেই ছবি সেই মাদ্রাসার ভাইটি ছবি তুলে বলছে, বোন তুমি আরো আঁকো, আমি এটা ফেসবুকে দিয়ে দেব। আপনি দেখেছেন ছেলের সঙ্গে মা নেমেছে। আমি 90-এর গণঅভ্যুত্থানও এটা দেখিনি। মুক্তিযুদ্ধ তো আমরা পরবর্তী প্রজন্ম, মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের জীবনের সবচেয়ে বড় গর্ব, কিন্তু 90-এর গণঅভ্যুত্থানও আমরা দেখিনি যে মা ছেলেকে ধরে নিয়ে নেমে বলছে যে ছেলে যদি মরে আমিও মরব। এর কারণটা কি? এর কারণ হচ্ছে পুরো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গগুলো, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ তো বটেই, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মিডিয়া, সবগুলোকে শেখ হাসিনা দলীয় করায়ত্ত করেছে, দলদাসে পরিণত করেছে। দু একজন এস কে সিনহা সাহেবের মতো একজন সাবেক প্রধান বিচারপতি, যার অনেক শেষে বিবেক জাগ্রত হয়েছিল, কিন্তু বিবেক জাগ্রত হওয়ার মূল্য তাকে খুব নির্মমভাবে দিতে হয়েছে, দেশে উনি থাকতে পারেননি। এবং এই যে পেশাজীবী সংগঠনগুলোকেও আওয়ামী লীগ বিএনপি যে দুই ভাগে ভাগ করে দলবাজি করিয়েছে, যার ফলে এস কে সিনহার
এই নিষ্ঠুর এসকে সিনহাকে শেখ হাসিনা যে আচরণ করেছে, আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে পারিনি। কাজে দলবাজি রাজনীতির যে কুফল, সেইটা যদি আমরা এখনো বুঝতে না পারি যে সবকিছু আমার করায়ত্ত হতে হবে, মানে রাষ্ট্রপতি আমার পিয়ন হবে, আমার কথায় চলবে, বিচার বিভাগ আমার দাস হবে, আইনজীবীরা আমার পায়ের কাছে এসে বসে থাকবে, মিউ মিউ করবে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকরা কোনো দ্বিমত করবে না, নেতা বা নেত্রীর কথায় গানে সুর তুলবে, এই প্রবণতাগুলো থেকেই তো এই গণবিস্ফোরণ। এবং আপনি এখনো ঢাকায় সারা রাজপথে, আমি ছোটবেলা থেকেই দেয়াল লিখন পড়ে পড়ে অভ্যস্ত, নিজেও লিখেছি, যেটা চিকামারা বলতো ৬২ সালে এটা আবিষ্কার হয়েছিল তদানীন্তন ছাত্র নেতা মোহাম্মদ ফরহাদ এবং সিরাজুল আলম খান ছাত্রলীগের, যখন আপনার পুলিশ আইয়ুবের আইবিরা ঘোরাফেরা করতো যাতে কারা মধুর ক্যান্টিনের সামনে লেখে, তখন এটা আবিষ্কার হয়েছিল যে রাত্রে আমরা চিকা মারবো। চিকামারা মানে দেয়াল লিখন, সেখান থেকে শুরু এই চিকামারা, যেটা আজকে গ্রাফিটি। সেই গ্রাফিটিগুলো দেখেন কি বলছে, যে হাসিনার বিকল্পকে আন্দোলনের সময় বলছে না অমুক তমক, বলছে আমি, আপনি, আপনারা, তুমি, তোমরা, তোমরা। তো এই যে একটি গণবিস্ফোরণ হয়েছে, আমাদের তো চূড়ান্ত লক্ষ্য নির্বাচন, নো ডাউট অফ দ্যাট, কিন্তু সেই সুষ্ঠু নির্বাচন করতে গেলে তো কতগুলো সংস্কার একেবারে জরুরি। প্রথম হচ্ছে বিচার বিভাগের, কারণ নির্বাচনের সঙ্গে বিচার বিভাগ ওতপ্রোত জড়িত। এখানে আপনার মনে থাকবে 18 যে শেখ হাসিনার মুখের কথায় বিশ্বাস করে বিএনপি, কামাল সাহেব সহ, মানে ডক্টর কামাল হোসেন সহ সব দল গেল, শেখ হাসিনার সেই উক্তি, আরে আমাকে বাদ দেন, আমি প্রধানমন্ত্রী কেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার পর বিশ্বাস রাখেন, সেই বিশ্বাসে তো সবাই 18 নির্বাচনে গেল। রাত তো পার হলো না, সকালবেলা ভোর হওয়ার আগেই তো উনি নাটক করে ফেললেন। তার আগে আমি নিজে আইনজীবী হওয়ার সুবাদে দেখেছি, বিএনপির সুযোগ্য 80 থেকে 90 জন প্রার্থীকে তারা অযোগ্য করেছিল নির্বাচনে, অন্যান্য দলের প্রার্থীকেও, বিরোধী দল তদানীন্তন। হাইকোর্ট কোনো রোল নেয়নি, কারণ 14, 18, 24-এর নির্বাচনে আইনমন্ত্রী ফজলুল তাপসরা বলে দিত বিচার বিভাগকে, আপনারা নির্বাচনে কোনো রিট নেবেন না, তাই হতো। তাহলে সেই বিচার বিভাগ কি আপনার কে তো আপনার স্বাধীন করতে হবে এবং দৃশ্যমান স্বাধীন হতে হবে। এখন এটা হবে না যে ওমর ফারুক আর মামুন গেলে, বা ব্যারিস্টার আমাদের মোল্লা ভাই গেল, রিলিফ হয়ে গেল, যে তাহলে বিচার বিভাগ স্বাধীন। নো, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে ইন্টেলেকচুয়াল টেনশন থাকবে। বিচার বিভাগ নির্বাহী বিভাগের প্রত্যেকটি বিষয়কে প্রশ্ন করবে, তাহলে বোঝা যাবে বিচার বিভাগ স্বাধীন। সেই স্বাধীনতার কাজগুলো আরো এগুতে হবে, কিছু হয়েছে, কিছু আরো দ্রুত বাড়াতে হবে। দেন আপনার নির্বাচন কমিশনের তো অনেক অনেক কাজ, আপনি দ্রুত নির্বাচন দিলে তাহলে তো ওই যে যে প্রথমে এখন আগের আগের যে জায়গা ছিল বিএনপি বিশেষ করে এবং জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের কথা তেমন আমরা শুনতে, তবে এই দুটি দল মোটামুটি বড় ধরনের অবস্থানের পরিবর্তন করতে, আগে যেটা বলেছে যৌক্তিক নির্বাচনের যৌক্তিক সংস্কারের পর নির্বাচন দিক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন তারা যেটা বলছে, যে এতদিন বলছে যে দ্রুত নির্বাচন দিতে হবে, কিন্তু আজকে যা বলছে যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। এই যে দেখেন, হম, না না, বুঝেছি না, না মানে দেখেন, অনেক সংকট বা সমস্যা হতে পারে হ্যাঁ আহ, হ্যাঁ, প্রথম এই কথা, জায়গায়। হুম। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনার সম্পূরক প্রশ্নের জন্য। দেখুন, রাজনৈতিক দলগুলো তো তাদের দাবি জানাবে। রাজনৈতিক দলগুলো যদি একেবারে গাছাড়া দিয়ে থাকে যে সংস্কার হোক ধীরে সুস্থে, তাহলে তো এখনকার যারা অন্তর্বর্তী সরকার আছে তারাও তো একটা কাজের গতি পাবে না। আমি এটাকে পজিটিভলি দেখতে চাই, ডান দিক ভাবে না গিয়ে। কিন্তু আপনি কি চাচ্ছেন এই বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকুক? এটা তো অনির্বাচিত সরকার, একে তো অনির্বাচিত, আর দ্বিতীয়ত হলো অনেক রক্তপাতের মাধ্যমে এসছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যে তারা গণতন্ত্রকে জনগণের কাছে ফিরিয়ে দিবে। সেখানে যদি আবার মানে ক্ষমতা লোভ পেয়ে যদি আবারও তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবার একটা, আগের সরকার, আগের এরকম ঘটনা আমাদের দেশে হয়েছে, আপনি ভালো করে জানেন, একা করার অভিজ্ঞতা আমাদের রয়েছে, সেটির একটা ভয় আছে কিনা আপনি কি মনে করেন? না, বলছি, প্রথম কথা, এটাও একটা মিথ আমাদের মানুষদের মধ্যে, খুব দ্রুত স্মৃতি ভুলে যায় তো। বাংলাদেশের নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার হোক, নির্বাচিত সরকার হোক, কোন সরকারি ক্ষমতা ছাড়তে চায়নি অতীতে, যার ফলে আমরা 72 থেকেও যেরকম গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি, 90-তে ওই সময়কালে এত বড় গণঅভ্যুত্থান, এত আত্মত্যাগ, নাম বলতে গেলে একেবারে আমরা মুখস্থই হয়ে গেছিল,
আপনার আহ, হচ্ছে জাফর, জয়নাল, দীপালি শাহ, সেলিম, দেলোয়ার, তিতাস, রমিজ, বসুনিয়া, নূর হোসেন, সর্বশেষ জিহাদ, ফাত্তা, ডাক্তার মিলনের রক্ত। কিন্তু আমরা হুম তো গণতন্ত্রকে আগাতে পারলাম না। কোনো পার্লামেন্টই গত 53 বছরে বিরোধী দল পুরো টার্ম থাকলো না। হুম বিভিন্ন সময় সরকার এসে যে বলল ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে বানাবো, সেটা তো তারা করলো না। এবং হুম বিশেষ করে 90-তে যে 3 জোটের রূপরেখা ছিল, আমি সর্বদলীয় ছাত্র ঐক্যের একজন কর্মী ছিলাম। জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাসদ, বাসদ, ছাত্র ফ্রন্ট, সব সংগঠন, ছাত্র মৈত্রী, সেইখানে কয়েকটা দৃশ্যমান সংস্কার, দৃশ্যমান পরিবর্তন সবাই আশা করেছিল। যে এরশাদের আমলে যেটা সাহেব বিবি গোলামের বক্স হয়ে পরিণত হয়েছিল বিটিভি এবং রেডিও, যে অন্তত সেটা স্বায়ত্ত শাসন হোক, সব দলের কথা বলুক। আমরা তো হুম, আমরা তো সাহেব বিবি গোলামের বক্স থেকে জনতার বক্সে পরিণত করতে পারিনি, কোনো হুম, আমলেই পারি। আওয়ামী জি লীগ আমলে তো সর্বোচ্চ খারাপ হয়েছে। কাজী এখানে যদি সরকারে, বর্তমান অন্তর্বর্তী সরকারের, আমি এখন পর্যন্ত ক্ষমতা টিকে থাকার প্রবণতা লক্ষ্য করছি না। ভবিষ্যতে যদি আচ্ছা আসে আমরা তার প্রতিবাদ করব। কিন্তু শুধুমাত্র নির্বাচন করলেই বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এইটা যারা বিশ্বাস করে আমি তাদের সঙ্গে একমত নই, তীব্র দ্বিমত। এবং আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে কোন জি রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতায় যারা গিয়েছে, তিনটি বড় দল, তাদের কারো সংস্কার করার কোনো মানসিকতা আমরা অতীতেও দেখিনি, বর্তমানও আছে কিনা আমরা জানি না। আমাদের, পারফেক্ট, আমি যদি ধন্যবাদ। আমি একটা আমি এখানে আপনাকে রাখতে যাচ্ছি। তার মানে আপনি অতীত অভিজ্ঞতার আলোকে বলতে যাচ্ছেন যে কোন রাজনৈতিক দল আসলে যে সংস্কার মানুষ চাচ্ছে, যে সংস্কারের জন্য এত রক্ত দেওয়া হয়েছে 2024-এর, এই প্রত্যাশা পূরণ হবে না যদি কোনো রাজনৈতিক দল আসে ক্ষমতায়। তো আপনি বলতে যাচ্ছেন যে এই বর্তমান যে সরকার রয়েছে এই সরকারেরই আসলে সংস্কার করা সম্ভব, এবং তারা ক্ষমতায় থাকবে না এটাও আপনার কাছে মনে হয়েছে, এবং তাদের অধীনেই যতটুকু প্রত্যাশা পূরণের সুযোগ রয়েছে সেটি করেই নির্বাচন দেওয়া উচিত বলে আপনি বলেন। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা জনাব অ্যাডভোকেট সাইয়েদ মামুনুল হকের সাথে? আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান।